দর্শক স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। ঈদের ছুটির পর আজকে আমাদের প্রথম শো। আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশে শিশুদের উপর যে নির্যাতন চলছে, সামাজিক যে অবক্ষয়টা চলমান রয়েছে, তার সবথেকে বড় ভুক্তভোগী কিন্তু হচ্ছে নারী এবং শিশুরা হচ্ছে, এবং শিশুদের ক্ষেত্রে সেই দৃশ্য আরও বেশি মর্মান্তিক হচ্ছে। সমাজে দুটো শ্রেণী আমরা এই সময়টাই দেখতে পাই। যখন কোনো শিশু সন্তান মিসিং হয়ে যায়, যখন কোনো কন্যা শিশু ধর্ষণের শিকার হয় বা হারিয়ে যায়, একদল হয়তোবা সেই বাচ্চা মেয়েকে নিয়ে নানান ধরনের কথা বলে, আর এক দল আমরা দুঃখ প্রকাশ করি। কিন্তু কেউ কারো জায়গা থেকে দাঁড়িয়ে সঠিক কোনো পদক্ষেপ নিতে পারে না যাতে ভুক্তভোগীর পরিবার কোনো না কোনো ভাবে উপকারে আসতে পারে। ঠিক এই জায়গায় আমরা নতুন করে আশা দেখতে পাই আমাদের তরুণদের কাছ থেকে। তারুণ্য মানে যে সকল বাধা বিপত্তির বাইরে গিয়েও নতুন কিছু সংস্করণ, সেই জিনিসটা বুঝিয়েছেন আমাদের গেস্ট। দর্শক, আজকে আমাদের বিষয় প্রযুক্তির শক্তিতে শিশু সুরক্ষা, সাইবার টিনস থেকে মুন অ্যালার্ট। আমাদের সাথে উপস্থিত আছেন সাদাত রহমান, যিনি মাধ্যমিকে থাকতেই 2024 সালের সেই মুনতাহার কাহিনীটা, যেটা আমাদের সকলের মনকে নাড়া দিয়ে গিয়েছিল, তার মনকেও নাড়া দিয়ে গিয়েছিল। সে ওই সময় তৈরি করে শিশু সুরক্ষার একটা সাইবার অ্যাপস, যে সাইবার অ্যাপস বর্তমান সময়ে দাঁড়িয়ে সিআইডি থেকে শুরু করে বাংলাদেশ সরকারের সাথে কম্বাইনলি কাজ করছে। আমাদের শোয়ে আজ আমরা নিয়ে এসেছি সেই অস্বাভাবিক এবং দুর্দান্ত ভাবনার মানুষ সাদাত রহমানকে। সাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা সবসময় ভাবি, আমরা এই জিনিসটা সবসময় চিন্তা ভাবনার মধ্যেই থাকে। স্পেশালি আমার প্রডিউসার যিনি আছেন আহাদ ভাই, হি অলওয়েজ ট্রাইজ দিস, যে এইসব জিনিসকে ফোকাস করা। লটস অফ পিপল আর ডুইং পলিটিক্যাল থিং অ্যান্ড এভরিথিং, দোজ আর অলসো নিড অ্যান্ড অল দ্য থিংস আর রাইট। কিন্তু আমাদের যে আনসাং হিরো যারা আছে, যাদের কাজ অন্যকে উৎসাহিত করতে পারে, আপনি তাদের মধ্যে একজন। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, এই যে আপনার জার্নিটা শুরু, এই যে মুনতাহার অ্যাক্সিডেন্টটা, এই ভয়াবহ অবস্থা, সেই মুনতাহা থেকে আজকের রামিসা, এই সময়ে দাঁড়িয়ে এই জার্নিটা আপনার কিভাবে মাথায় আসলো বা কোন দিক থেকে নাড়া দিল? আচ্ছা, প্রথমে আমি বলতে চাই যে আমাদের যে সাইবার টিনসের কথা যেটা আপনি বললেন, সেটা কিন্তু 2019 সালে একটা মেয়ে সুইসাইড করেছিল পিরোজপুরে, সাইবার বুলিংয়ের শিকার হয়। এরপরে আমি সাইবার টিনস করলাম এবং এরপরে অ্যাওয়ার্ড পেলাম। এর অনেক বছর পরে যে 24 সালে মুনতাহা, সে সিলেটে মিসিং হয় 3 নভেম্বর, 7 দিন পরে তার লাশ পাওয়া যায়। এবং সে সময় যখন এই যে মিসিং হয়েছিল, সবাই ফেসবুকে, ইনস্টাগ্রামে, নিউজ মিডিয়া সবাই পোস্ট করেছিল, এবং এরপরে ওর লাশ পাওয়া যায়। তো আমরা তখন থেকেই বাংলাদেশে একটা চাইল্ড মিসিং অ্যালার্টটা চালু করার জন্য চেষ্টা করছিলাম। আপনি রামিসার কথা বললেন, দেখেন যে প্রথমে কিন্তু বাচ্চা মিসিং হচ্ছে, সেটা 1 মিনিটের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক, রাইট। তো এই মিসিং টাইমটাতে আমাদের অ্যাকশন নিতে হবে সবাইকে মিলে। তো আপনার যদি 7 জুলাইয়ের কথা আপনি 2024-এ দেখেন, ওই টাইমটাতে এরকম বাচ্চা হারিয়ে যাচ্ছে, এরকম কিছু ফেসবুকে পোস্ট আসে বিভিন্ন গ্রুপ থেকে, এবং তখন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সরাসরি বলা হয় এগুলো গুজব। এবং কিন্তু আমি 22 সালে আমেরিকায় যখন যাই, তখন আমি হঠাৎ করে আমার ফোনে একটা অ্যালার্ট পেয়ে যাই, যে হঠাৎ করে আমার ফোনে প্যাঁ প্যাঁ করে বেজে উঠলো। আমার ফোনে কোনো ইন্টারনেট নাই, কোনো সিম নাই, কিছুই নাই। হঠাৎ করে অ্যালার্ট দিয়ে আমাকে বলছে একটা বাচ্চা অপহরণের শিকার হয়েছে, তুমি যদি কোনো তথ্য পাও না এই নাম্বারে কল করো। তো এটাকে বলে অ্যাম্বার অ্যালার্ট। তো বাংলাদেশে আসলে এরকম কোনো ব্যবস্থা নাই, যেটা অনেক দেশেই রয়েছে। তো আমরা বাংলাদেশে একটা অ্যাম্বার অ্যালার্ট, একটা চাইল্ড মিসিং অ্যালার্ট সিস্টেম চালু করার জন্য এই 24 সাল থেকেই আমরা পিটিশন নিলাম। প্রথমে আমরা তৎকালীন যে ইন্ট্রিম গভর্নমেন্ট ছিল তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা নিজ উদ্যোগে এটা, কিন্তু তারা বুঝলো না। পরে আমরা বললাম তাহলে জনগণকে আমাদের বুঝাইতে হবে, মিডিয়াদেরকে বুঝাইতে হবে। তো তারা আমাদের এই 1 লক্ষ মানুষ অনলাইনে পিটিশনে সিগনেচার করলো। তার পরিপ্রেক্ষিতেই আজকে এই মুন অ্যালার্ট। সো এই নোবেলজয়ী মালালা ইউসুফজাইর হাত থেকে আপনি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার অবধি পেয়েছেন, এবং পুরস্কারে 1 লাখ ইউরো আপনি পেয়েছিলেন, যেটা এই অ্যাপের উন্নয়নে আপনি ব্যয় করেছেন। সো সেই জায়গা থেকে সাইবার টিনস টু মুন অ্যালার্ট আপনাকে কতটা আত্মবিশ্বাসী করেছে? আত্মবিশ্বাসী তো নিজের থেকে করছে। যেমন আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটাকে শিশুদের নোবেল প্রাইজ বলা হয়, এবং এটা আমি নড়াইল থেকে, মানে আমি তো ধরেন ঢাকাতে আসলে আমার ধরেন ঢাকাতে যে কোথাও থাকবো এরকম কোনো কেউ ছিল না। তো সেই আমি কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু আন্তর্জাতিক একটা অ্যাওয়ার্ড পেলাম, 1 কোটি টাকার বেশি আমি পুরস্কারও পেলাম, এবং আমার পড়াশোনার সব খরচ একদম নেদারল্যান্ডসের। তো এর পরবর্তী যেটা হয় যে আমি
এবং এই প্রাইজের আগে কিন্তু কোনো মিডিয়া অ্যাটেনশন দেখবেন না। আমি যখন চিলড্রেন পিস প্রাইজ পাই, রয়টার্স, বিবিসি যখন ফোকাস করে, এরপর থেকে বাংলাদেশে সবাই আমাকে নিয়ে আলোচনা হয়। তো আমি ভেবেছিলাম হয়তো বা আমি সরকার এবং সবার কাছ থেকে সহযোগিতা পেলবো, কিন্তু যেটা হয় যে মানে মানুষজন আসলে মানে ফোকাসটা থাকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আমি এখন কিভাবে দেশের বাইরে থাকবো, কি করব, কয়টা গাড়ি বাড়ি হবে, কিন্তু আমি কেন অ্যাওয়ার্ড পেলাম সেটা নিয়ে সরকার কি কাজ করছে, কয়টা বাচ্চা আরও রূপার মতো সুইসাইড করলো, এই জায়গাটা আমরা মানে কেউ ভাবতে পারি না। এটা সরকারের জায়গা থেকেও ব্যর্থতা। আর যে 1 লাখ ইউরোর কথা বললেন, যে আমি যখন পুরস্কার পেয়েছিলাম তখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু আমাকে ধরেন এই বাচ্চাদেরকে সাইবার সুরক্ষায় মাত্র 8 লক্ষ টাকা আমাদেরকে অনুদান দিয়েছে। বাকি সব টাকাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই পুরস্কারের টাকা, কিন্তু মানে 1 কোটি টাকা কিন্তু 4 বছরে কিছুই না, 5 বছরে কিছুই না। তো এই শিশুদের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে যে মানে সরকার বা তাদের আরও বেশি মানে এখানে ইনভেস্ট করা দরকার। নিশ্চয়ই আমরা একটা জিনিস আমরা সবসময় একটা অস্থির সময়ের মধ্য থেকে এখন আমরা যাচ্ছি, এবং প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটবে, কোনো না কোনো সংবাদ আমরা দেখতে পাই যেটা আমাদের মনকে ভেঙে তছনছ করে দেয়। এবং একটা জিনিস ভাবি যে বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ ছিল, সেই জায়গা থেকে এতটা ব্রুটাল কিভাবে হয়ে উঠলো, এতটা নৃশংসভাবে কিভাবে বাচ্চাদের প্রতি সহিংসতা চলছে, নারীদের প্রতি চলছে, সামগ্রিকভাবে সবার প্রতি চলছে। সেই জায়গা থেকে আপনার এই দুর্দান্ত যে চিন্তা ভাবনা, এটার জন্য আমি আপনাকে স্যালুট জানাই। আমরা আরও বেশি এই ব্যাপারে কথা বলবো, এগুলো লিগাল পার্ট নিয়েও কথা বলবো আপনার সাথে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে। দর্শক, দ্য ভয়েস অফ জেন জি পাওয়ারড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দ্য ভয়েস অফ জেন জি পাওয়ারড বাই ফুডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। সাদাত, বিরতিতে যাওয়ার আগে আপনার সাথে কথা হচ্ছিল, এখন আমি যদি সরাসরি যুক্তরাষ্ট্রের অ্যাম্বার অ্যালার্টটা নিয়ে কথা বলতে চাই, সেটার সাথে আমাদের মুন অ্যালার্টের কৌশলগত এবং কাঠামোগত মেলবন্ধনটা কোথায়, আপনার কী ধরনের সাহায্য পেয়েছিলেন, বা বাংলাদেশে মুন অ্যালার্টটার প্রযুক্তিগত এবং কৌশলগত যে স্ট্রাকচারটা আছে সেইটা কিভাবে, যদি সাধারণ জনগণের জন্য একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, এই আমেরিকার যে অ্যাম্বার অ্যালার্ট, সেটা হচ্ছে অ্যাম্বার হেগারম্যান নামে 9 বছর একটা বাচ্চা, 1996 সালে টেক্সাসে সে সাইকেল নিয়ে খেলছিল, হঠাৎ করে মিসিং হয়ে যায়। 2 দিন পরে ওর ডেড বডি পাওয়া যায়। তখন বিশাল একটা আন্দোলন হয়, সবাই এটা নিয়ে কথা বলে, এবং পরবর্তীতে আপনার নেকমেক, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোরেশন, ওরা সরকারের সাথে যৌথভাবে ওর নামে, অ্যাম্বারের নামে অ্যাম্বার অ্যালার্ট চালু করে। তো তখন যেটা হচ্ছে যে বাচ্চা হারিয়ে গেলে রেডিও, টেলিভিশন, মাইক সব জায়গায় বাচ্চার তথ্য পৌঁছে যেত। আর তাদের সহযোগিতা, তারা আমাদেরকে সহযোগিতা করেছে। তো আমরা মুন অ্যালার্ট যেটা করলাম 26 সালে এসে, 24 সালে মিসিং হলো, 26 সালে আমার অনেক বেশি সময় লেগে গেল। তো মুন অ্যালার্টের ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে 13219 13-19, যেটা সাইবার টিনসের হেল্পলাইন, যেহেতু আমরা টিনেজারদের নিয়ে কাজ করি। তো 13-19 কেউ যদি কল করে, অথবা আমাদের মুন অ্যালার্টের পেজে যদি কেউ মেসেজ করে এবং আমাদের প্রয়োজনীয় তথ্য দেয় যে বাচ্চা কিভাবে হারিয়েছে, অথবা যদি জিডি কপি থাকে জিডি কপি, তো তখন আমরা আসলে ল এনফোর্সমেন্টের সাথে যোগাযোগ করি যে আসলে আমরা অ্যালার্টটা মানুষের কাছে পৌঁছে দিব কিনা, কারণ তদন্তকারী কর্মকর্তা যাতে সহযোগিতা মানে তার জন্য। এখন অবধি আপনাদের কাছে এরকমের কতগুলো কেস এসছে? আমাদের কাছে কেস এসেছে 200-এর উপরে। এর মধ্যে আপনার অ্যালার্ট জারি হয়েছে আপনার 40টা মতো। তো বাচ্চা উদ্ধার হয়েছে 28টা, এবং বাকি ডেড বডি পাওয়া গেছে, অনেক বাচ্চা এখনও মিসিং। আর এই যে 200 বললাম, এগুলো আপনার অনেক বাচ্চা, আমরা প্রায় 30-40টা 30-35 জন ফ্যামিলি আমাদের সাথে যুক্ত আছে, যাদের বাচ্চারা মিসিং হয়ে গেছে অনেক বছর ধরে, 17-18 বছর সাল থেকে, বা আরও আগে 13-14 সাল থেকে, হয়তো স্কুলে যেতে গেছে, এরপরে মিসিং, আর কোনো খোঁজ নাই। তার পরিবার জমি জায়গা বিক্রি করছে। ভেরি সেনসিটিভ ইস্যু। সিআইডি প্রথম আই এম গেটিং ইমোশনাল, সরি ফর মাই, বাংলাদেশে প্রথম সিআইডির অধীনে যে বিশেষ মিসিং চিলড্রেন সেল গঠন করা হয়েছে মুন অ্যালার্টকে কেন্দ্র করে,
এই জিনিসটা আসলে আপনাদের সাথে কিভাবে কাজ করছে? আচ্ছা, আমরা আপনার বাংলাদেশে অ্যাম্বারেলাটা চালু করার জন্য আসলে মূল যে অ্যাম্বারেলার সেটা আসলে করতে 300-400 কোটি টাকা দরকার, যেটা আপনার ফোনে সিম নেটওয়ার্ক না থাকলেও সরকার আপনাকে সরাসরি চলে অ্যালার্ট যাবে। দিতে পারবে। হ্যাঁ। বাট এইটা যেহেতু অনেক ব্যয়বহুল, সো ফেসবুক মেটা ওরা 15 সাল থেকে একটা অ্যালার্ট সার্ভিস চালু করছে, যেটা হচ্ছে আশেপাশে সব ফেসবুক ইনস্টাগ্রামে চলে যায়। সো আমি বাংলাদেশেও রিসেন্টলি এটা এসেছে এবং ইভেন আমিও 4-5 দিন আগে একটা অ্যালার্ট পেয়েছি। রাইট। তো আমরা এটার জন্য আপনার 25 সালে আমেরিকাতে যাই, আমেরিকাতে যেয়ে ফেসবুকে রিকোয়েস্ট করি যে ভাই আমাদের বাংলাদেশ এটা খুবই দরকার, এবং সাউথ এশিয়ার কোনো দেশ এখনো চালু করে নাই এই মেটার সাথে অ্যাম্বারেলারটা। তো আমরা ওই সহযোগিতা নিয়ে এরপর আমরা যখন সিআইডির কাছে গিয়েছি, তখন সিআইডি উদ্যোগ নিয়েছে যে হ্যাঁ আমাদের বাংলাদেশে এই জিনিসটা করা দরকার। তো সিআইডি হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট পার্টনার, যে বাচ্চা হারাই গেলে অ্যালার্টটা তো আসলে মানে যখন মন অ্যালার্ট ছিল না, আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করতাম, বুস্ট করতাম, সেভাবেও অনেক বাচ্চা উদ্ধার হয়েছে। কিন্তু যখন সিআইডি আমাদের সাথে যুক্ত হলো, এটা হওয়ার কথা ছিল যে প্রত্যেকটা কেস নিয়ে যেন সিআইডি স্পেশালভাবে কাজ করে বাচ্চাটা উদ্ধারের জন্য। আর একই সাথে ঢাকার মধ্যে আমরা পাইলটিংটা করেছিলাম যে বিলবোর্ডগুলো রয়েছে ঢাকার, সব বিলবোর্ডে, মেট্রো রেলে, সব জায়গায় বাচ্চার ছবিটা চলে যায়। তো এই সিআইডির পক্ষ থেকে মিসিং চিলড্রেন সেল করার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা একদম 13ই জানুয়ারি করেছিলাম, এরপরে নির্বাচন ছিল, এই ব্যস্ততার কারণে আসলে হয় নাই। পরবর্তীতে তৎকালীন যিনি সিআইডির পাশাপাশি তো হচ্ছে র‍্যাবও আপনাদের সাথে হচ্ছে হ্যাঁ, মানে জিনিসটা এরকম ছিল যে আসলে মানে ল এনফোর্সমেন্টের সব বাহিনী আসলে কাজ করছে, কিন্তু মানে আর একটু গঠনমূলক, মানে একটু সুন্দর করে কাজ করা দরকার। মানে ইনফরমেশন যাচ্ছে সেভাবে, কিন্তু এটা সেল যে গঠন করার কথা ছিল সেটা হয়নি। পরবর্তীতে যিনি সিআইডি প্রধান ছিলেন সিবগাতুল্লাহ স্যার, উনি পুলিশ হেডকোয়ার্টার্সে পোস্টিং হয়ে যায়। পরবর্তীতে আর সিআইডির সাথে আমাদের পার্টনারশিপটা আর মানে নাই। তো এখন যেটা হচ্ছে যে জনগণ এবং আমরা কাজ করতেছি, আর কিন্তু পুলিশের জায়গা থেকে বাইরের দেশগুলোতে অ্যাম্বার অ্যালার্ট জারির সাথে সাথে পুলিশের একটা স্পেশাল ইউনিটি থাকে, তাদের অন্য কোনো কাজ নাই, তারা রাত দিন 24 ঘন্টা এই বাচ্চা কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়ে হচ্ছে কাজ করে। এখন ওই জিনিসটা এখন এই সময় দাঁড়িয়ে তাহলে সরকারের কাছ থেকে আপনি কি পরিমাণ হচ্ছে সাপোর্ট চাচ্ছেন, বা আপনার কি সাজেশন থাকবে সরকারকে দেওয়ার জন্য এই জিনিসটাকে সাকসেসফুল করার জন্য? সাজেশন সেটা হচ্ছে মানে সরকার যেন সহযোগিতা করে, কারণ এখানে মুন অ্যালার্ট করতে যেমন আমরা ইন্টিমের সময় আমরা সরকারকে বলেছিলাম যে আপনারা গভর্নমেন্টের মানে এন্ড থেকে আসলে হচ্ছে এরকম কোনো সিস্টেম ছিল না, না এরকম কোনো ছিল না। এবং আমরা প্রথাগত যে হচ্ছে বিষয়গুলো আছে, পুলিশের কাছে যাওয়া, থানায় যাওয়া, জিডি করা, এগুলো ছিল। সো এর বাইরে হচ্ছে আমি যদি ডিজিটাল অ্যাক্লামেশনের কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনাদের মুন অ্যালার্টটাই ফার্স্ট, ইফ আই এম নট রং, রাইট? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে থানায় যে যাবেন, থানাতে গেলে আপনাকে প্রথমে বলবে আগে 24 ঘন্টা ঘুরে আসেন, খুঁজে দেখেন বাচ্চাকে। কিন্তু আমেরিকা, ইউরোপ বলতেছে কি যে বাচ্চা হারানোর প্রথম 3 ঘন্টা ইম্পর্টেন্ট। আপনি যদি প্রথম 3 ঘন্টায় না পান, তাইলে খুব রেয়ার, there are very low chances to get that. তো এই জিডি করা, যেমন অনলাইনে বাচ্চা হারাই গেলে কিন্তু জিডি করতে আপনি পারবেন না অনলাইনে। তো এখন একজন বাবা সে মানে জিডি করবে থানায় যায় নাকি বাচ্চা খুঁজবে? তো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে সরকার যদি, যেমন ইন্টিমের সময় আমরা যখন সরকারকে বুঝাই, তো আমরা অনুরোধ করি যে আপনারা চলেন মেটার সাথে বসাই দিই, বাংলাদেশে এটা হোক। তো তারা যখন আমাদেরকে আর সাপোর্ট করে নাই, পরে আমরা নিজেরাই মেটার কাছে চলে গেছি যে তো মেয়েটা আমাদের বলছে তোমরা কেন আসছো? আমাদের মানে মেয়েটা বললো আমাদের লাইফে আমরা 38টা দেশে অ্যাম্বারেলা চালু করছি, ফার্স্ট কান্ট্রি বাংলাদেশ, যেখানে ইয়াং পিপলরা আমাদের কাছে এসে বলতেছে এটা চাই। এই কারণেই কিন্তু মেয়েটা আসছে। তো সরকার ব্যাপারটা হলো বুঝতেছে না, মানে এই যে বাচ্চা হারাচ্ছে, মিসিং হচ্ছে, তো সরকার একটু বোঝা দরকার। আর এই মুন অ্যালার্টের জন্য কিন্তু একটা পয়সাও সরকারের, আপনি যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিছু বলতে চান, অ্যাড্রেস করতে চান যদি ওনাকে, তাহলে যে জিনিসটা আপনি অ্যাড্রেস করবেন, আপনি সেই জিনিসটা আমরা হচ্ছে আপনার কাছ থেকে শুনবো, এবং সরাসরি আপনি হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে সময় হলো আরও একটা ছোট্ট বিরতির। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা প্রযুক্তিগত, তথ্যগত বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু এই বিষয়টা অনেকটা বেশি সেন্সিটিভ। একটা সন্তান, আপনি কল্পনা করে দেখেন, আপনারা যারা টিভি সেটের সামনে এখন এই শোটি দেখছেন কিংবা ফেসবুকে লাইভে দেখছেন, একটা সন্তান মানে কিন্তু শুধু একটা সন্তান না। বাবা মায়ের সন্তানটা আসার আগে 10 মাসের সেই প্রিপারেশন, সেই ছোট্ট বাচ্চাটাকে আস্তে 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 বড় করে তোলা, তারপর হঠাৎ করে যখন তার বুকের ধনকে কেউ নিয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছে,
ওই সময়টায় দাঁড়িয়ে কিন্তু আসলে তাদের ওই লটা মেনটেন করে চলা পসিবল হয় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে প্রতিদিন বছরে কটা বাচ্চা হারিয়ে যাচ্ছে, কটা বাচ্চা উদ্ধার হচ্ছে, তার কিন্তু কোনো কেন্দ্রীয় ডাটাবেস নেই। একটা বাচ্চার পেছনে বাবা মায়ের যেমন ইনভেস্টমেন্ট থাকে, ঠিক তেমনি কিন্তু আমাদের সরকারেরও ইনভেস্টমেন্ট থাকে অনেক বিষয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ভদ্রলোক আমাদের সাথে উপস্থিত আছেন, অত্যন্ত কম বয়সী, আমরা জেনজি যাদেরকে বলি, তাদেরই প্রতিনিধি। সে নিজের তাড়নায় আসলে এই কাজটা করেছে। আমরা আবারও তার কাছে ফিরছি, আলোচনায় ফিরছি। আমি যেমনটি বলছিলাম, আসলে আমরা এক একটা ঘটনা দেখি, আমরা শক খেয়ে যাই। মানুষ এতটা নৃশংস হতে পারে, এতটা পাশবিক কিভাবে হতে পারে। এবং আপনি যে জিনিসটা বললেন যে পুলিশের কাছে গেলে, আমি কখনোই এই জিনিস ফেস করিনি। সো আমি আসলে এটার অ্যাকচুয়াল ফ্যাক্ট বলতে পারবো না। আপনার কাছ থেকে শুনে যেটা বুঝলাম যে হ্যাঁ, মানে এই অভিযোগটা আসলে প্রায় সময়ই আসে যে 24 ঘন্টা আগে অপেক্ষা করেন, তারপরে দেখা যাবে। কিন্তু আসলে 24 ঘন্টা কোনোভাবেই কাম্য না। একটা বাচ্চা যখন হারিয়ে যাচ্ছে, প্রথম 3 ঘন্টাই হচ্ছে মেন ক্রুশাল পয়েন্ট, এবং ওই 3 ঘন্টাই আসলে এই জিনিসটা ডিসাইড করে দেয় বাচ্চাকে পাওয়া যাবে কি যাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে হচ্ছে যদি কিছু বলতে পারেন, কিছু সাহায্য চাইতে পারেন, যে জিনিসটা আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে, প্লিজ বলুন। আশা করি উনি যদি কখনো এটা দেখে অবশ্যই কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের উপর যে সহিংসতা, এটা কিন্তু বিশ্বব্যাপী, এটা শুধু বাংলাদেশে এরকম না। কিন্তু এই জায়গাতে আসলে সরকার একা কখনোই কোনো কিছু করতে পারবে না। আমাদের পুরো বাংলাদেশের সব তরুণরা, ইভেন আমরা যে মুন অ্যালার্ট করেছি, মেয়েটাকে আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু পুরো একদম ভলেন্টিয়ার একটা ইনিশিয়েটিভ। বাংলাদেশের সব তরুণরা আপনাকে হেল্প করবে। কারণ আপনি ইউরোপে থেকেছেন, ইউরোপে কিন্তু প্রত্যেক বছর 2.5 লাখ বাচ্চা মিসিং হয়, তাদের অ্যাম্বার অ্যালার্ট সকল ব্যবস্থা থাকার পরেও। এবং আপনি রামিসার এখানে গিয়েছিলেন, সে সময় আরেকটা বাবা আপনার কাছে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে যেতে পারে নাই। সেই বাবাটা, তার বাচ্চা রামিসার বাসার পরের গলি থেকেই 13ই মে মিসিং, এবং এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেদিন আমরা 25 মে আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবসে মেয়েটাকে বাংলাদেশে নিয়ে আসে, সাউথ এশিয়ায় প্রথম অ্যাম্বার অ্যালার্টটা আমরা মেয়েটার সাথে শুরু করলাম। সেই দিন তিনি প্রেস ক্লাবের সামনে, তিনি এবং তার ওয়াইফ, এই দুইজনে মিলে মানববন্ধনও করেছে। এখন পর্যন্ত কোনো খবর নাই, সিসি ক্যামেরা ফুটেজ আছে, কিন্তু বাচ্চাটা কোথায় গেল তার কোনো খবর নাই। তো এই বাচ্চা প্রত্যেক দিন অনেক মিসিং হচ্ছে, বাংলাদেশে কোনো ডাটা নাই। আমি এতটুকুই বলবো যে আপনি একটু সাহায্য করেন এই বিষয়ে। প্রত্যেকটা তরুণরা ফ্রি ভলেন্টিয়ারি কাজ করবে নতুন বাংলাদেশ গড়তে, এতটুকুই আমার আহ্বান। ধন্যবাদ। এই যে বিষয়গুলো হচ্ছে আমরা আসলে ডিসকাস করছি, আমরা অনেক ধরনের কথা বলছি, অনেক ধরনের হচ্ছে আইডিয়া যাচ্ছে, অনেক ধরনের হেল্প চাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু কিন্তু মিসিং থেকে যাচ্ছে। হয়তোবা আমরা শুধুমাত্র ফেসবুকের কথা বলছি। আপনার সাথে আসলে ব্রেকে টাইমে কথা হচ্ছিল, তখন বলেছিলেন যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, মেট্রো রেল, এটিএম বুথ, এরপরে হচ্ছে ব্যাংকের ডিজিটাল স্ক্রিন, মসজিদের মাইক অনেক আগে থেকেই চলে। ওইটা আরও বেশি হচ্ছে কার্যকর করার জন্য যদি আমরা প্ল্যান নিতে পারি, এর পাশাপাশি কি আরও ম্যাস লেভেলে এই জিনিসটা আমরা বোঝাতে পারি যে হ্যাঁ, যদি একটা বাচ্চা আসলে হচ্ছে হারিয়ে যায়, মিসিং হয়, সেক্ষেত্রে আমাদের আসলে সম্মিলিতভাবে কাজ করা যাবে। এটা নিয়ে কি আপনারা কিছু করছেন? হ্যাঁ, আমরা প্রতিরোধমূলক অনেক ব্যবস্থা করছি। যেমন বাচ্চাদের জন্য আমরা কমিক করছি, কার্টুন করছি। কারণ অনেক বাচ্চা যেটা হয় যে একজন এসে বলে তোমার আব্বু আমার সাথে পাঠিয়েছে, চলো। তো আমরা ওদেরকে পাসওয়ার্ড শেখাচ্ছি, তোমার একটা পাসওয়ার্ড থাকবে, এটা তুমি আর তোমার আব্বু জানবা। পাসওয়ার্ডের নাম আম হইতে পারে, জাম হইতে পারে। কেউ এসে যদি বলে, আগে ভেরিফাই করবা যে আমার পাসওয়ার্ড কি। পাশাপাশি অনেক বাচ্চা হারায় যায়, আপনার হয়তো বা বাজরাঙ্গি ভাইজান মুভিটা দেখেছেন, মুন্নি, ও হারায় যায়, তো ও বাবা মার ইনফরমেশন বলতে পারে না। তো এরকম অনেক বাচ্চা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি প্রায় সময় বাচ্চার হারায় যায়, কথা বলতে পারে না, বাবা মার বড় মোবাইল নাম্বার মনে রাখতে পারে না। তো ওদের জন্য আমরা এই ধরনের রিস ব্যান করেছি। এটা কিউআর কোড থাকে, তো এখানে বাচ্চার কেউ যদি পেয়ে থাকে, স্ক্যান করলেই বাবা মার তথ্য চলে আসবে। আমি ছোট্ট একটা বিষয় হচ্ছে আপনার সাথে শেয়ার করতে চাই। আমি যখন আজকে এই শোয়ে শুনেছি আপনি আসবেন, আই ওয়াজ ভেরি অনার্ড অ্যান্ড লাকি যে আমাদের তরুণদের নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে, যে আমরা ফেসবুকে দেখি অসংখ্য বাজে ভাষায় স্ল্যাং ইউজ করা হচ্ছে যে কোনো ইনসিডেন্টকে ঘিরে। তো সেই জায়গা থেকে আপনার ভালো থেকে খারাপের পরিমাণটা হচ্ছে আপনার অনেক বেশি। তো তারপরে যখন দেখলাম যে না, এত খারাপের মধ্যে যে একটা ভালো আছে, ওই একটা ভালোই আমাকে আশা দিচ্ছে। আজকে থেকে 3 বছর আগে আমাদের এলাকায় মসজিদের সামনে একটা বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে, যার বাসা ছিল পুরান ঢাকাতে। আমি রাতের বেলা অফিস থেকে ব্যাক করার পর গিয়ে দেখছি মসজিদের সামনে দাঁড়ানো আছে। সে কিভাবে আছে না আছে সে জানে না। সো আমরা এলাকার যারা ছিলাম তারা মিলে তাকে হচ্ছে আমার বাসায় নিয়ে যাই এবং অসম্ভব রকমের চেষ্টা করি খোঁজার, বিভিন্ন জায়গায় ফেসবুকে ভিডিও দেওয়া, পুলিশের সাথে কথা বলা।
এবং ফাইনালি একটা জিনিস আমি দেখতে পেয়েছি, ওর আমি যখন হচ্ছে ওকে গোসল করানোর জন্য সেকেন্ড ডেতে ওর কাপড় চোপড় খোলা হলো, যেহেতু হচ্ছে স্পেশাল চাইল্ড ছিল, বাচ্চা ছেলে ছিল, তখন ওর শার্টের পেছনে কলারে মানে শার্টের এই জায়গাটায় লেখা ছিল ওর বাবার নাম্বার, এবং ওই নাম্বারটা দিয়েই হচ্ছে ফোন করে যখন পেয়েছি, আই ওয়াজ ভেরি হ্যাপি। মানে আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছি। তো আমি এই রকমের জাস্ট ছোট্ট একটা ঘটনা আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি, যে আপনারা তো অনেক বাচ্চাকেই হচ্ছে ফিরিয়ে আনতে পেরেছেন, তো এরকম ছোট্ট একটা ঘটনা যদি আমাকে বলতেন, যেটা একদম শোয়ের শেষে চলে এসছে। তার আগে আমি একটু বলতে চাই যে আপনি একটা কথা বললেন যে তরুণদের খারাপ, আমি তরুণদের আসলে মানে তাদেরকে ইন্সপায়ার আমরা করতে পারি না বলেই তারা খারাপ হয়ে যাচ্ছে বা এক্স্যাক্টলি, আমরা আসলে ওই ফিল্ডটা দিতে পারছি না রাইট। তো তাদের। তাদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয় সবাই ভালো করবে, হ্যাঁ, উৎসাহ দেওয়া হয়, তো নিশ্চয়ই। এখন আমি একটা কথা বলবো যেটা আমি সবসময় বলি, যে এই প্রথম কেসটা আমাকে সবসময় ইন্সপায়ার করছে, এবং আলিফকে, জি, খুব বাচ্চাটা সংক্ষেপে আলিফ, জান, বুঝি। সেটা হচ্ছে গাজীপুর টঙ্গীতে ও হচ্ছে খেলছিল ওর চাচাতো ভাইয়ের সাথে, 4 বছরের একটা বাচ্চা। এক বোরকা পরা মহিলা এসে বলে যে আমি তোমার চাচি লাগি, তোমাকে চকলেট কিনে দিব। ও চলে যায়। পরবর্তীতে আপনার যখন হারাই যায়, থানায় গেলে ওই থানায় একটা কথাই বলে যে 24 ঘন্টা লাগবে, এটা লাগবে। তো একটা সময় যায় 10 ঘন্টা পরে জিডি নাই, কিন্তু পরে হচ্ছে ওকে কিভাবে পেলেন? পরে আমরা তখন কি করলাম, তখন হচ্ছে আমাদের কাছে 2 দিন পরে খবর আসলো, এলাকার ছেলেমেয়েরা আমাদেরকে ক্যাম্পেইন দেখছে, তারা মেসেজ দিচ্ছে যে ভাই আমার বাচ্চা এখানে কাশিম ভাইয়ের ছেলে বা মিসিং। কোন জায়গা থেকে উদ্ধার হলো তাহলে? ঝিনাইদহ থেকে 5 দিন পরে বর্ডার থেকে, বর্ডার থেকে উদ্ধার হয়েছে। এবং এখানে কিন্তু দেখেন যে পুলিশ কিন্তু আবার একা কাজ করতে পারবে না। আমরা যখন এটা লাইভ করলাম, সবাই কল করলো, এভাবে করতে করতে এই আমরা ব্যাপারে আরো কথা বলতে পারলে আমার খুব ভালো লাগতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। সময় স্বল্পতার জন্য আসলে ডিসকাস করতে পারলাম না। আবার অন্য কোনো শোয়ে আপনার সাথে দেখা হবে। স্যালুট টু ইউ, আপনাদের এই ইনিশিয়েটিভকে আমরা স্যালুট জানাচ্ছি 21 টেলিভিশনের পক্ষ থেকে। ভালো থাকবেন এবং অন্যের উপকার করবেন সবসময়। দর্শক, দ্য ভয়েস অফ জেএনজি পড বাই ফুরি প্রতি শনিবার রাত 8টায় প্রচারিত হয়। প্রতি শনিবারই, প্রতি শোই আমরা ভিন্ন কিছু নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন ফেসবুক অথবা ইমেলের মাধ্যমে। আগামী শনিবার রাত 8টায় আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন এবং সবসময় দেশকে ভালোবাসবেন।